মেহেদী হাসান মিরাজ টি-20তে ভালো না, এ ধরনের একটা ধোঁয়াশা সৃষ্টি করে বিসিবি মেহেদী হাসান মিরাজকে টি-20 থেকে দূরে সরিয়ে রেখেছে। অথচ মেহেদী হাসান মিরাজই হতে পারত টি-20-র অন্যতম ভরসার একটা খেলোয়াড়। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের মূল সমস্যা হলো ধারাবাহিকতার অভাব। আর যে দুই একজন খেলোয়াড় ধারাবাহিকভাবে পারফর্ম করতেছে তাদের মধ্যে সাকিব শীর্ষে। কেন? কারণ সাকিব বোলিংও পারে, ব্যাটিংও পারে। মেহেদী হাসান মিরাজও তো সেই ধরনের প্লেয়ার যে একজন জেনুইন বলার এবং ব্যাটসম্যান। আন্ডার-19-এ সে তো খুব ভালো মানের একজন ব্যাটসম্যান ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে সে ব্যাটিংটা আর পারতেছে না, কারণ তাকে নিচে নামিয়ে দেওয়া হয়। যে ধরনের উপযোগী জায়গা তাকে ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন কখনোই তাকে দেওয়া হয়নি। তার ওয়ানডেতে সেঞ্চুরি আছে, টেস্টেও সেঞ্চুরি আছে, অথবা টি-20-তে কেন সে সুযোগ পাবে না? সে টি-20-তে 3-4-এ ব্যাটিং করতে পারত এবং নিয়মিত বোলিং করতে পারত। আমার মনে হয় যে সাকিবের থেকেও বেটার সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবিলিটি এই মেহেদী হাসান মিরাজের মধ্যে রয়েছে। মেহেদী হাসান মিরাজ ইয়াং, ফিট এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আত্মবিশ্বাসী খেলোয়াড়। যে নেতৃত্ব গুণের কারণে শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, ঠিক সমপরিমাণ গুণ এই মেহেদী হাসান মিরাজের মধ্যে রয়েছে। বরং শান্তের মধ্যে যে কনফিডেন্স রয়েছে তার থেকে 3-4 গুণ কনফিডেন্স এই মেহেদী হাসান মিরাজের মধ্যে রয়েছে। কিন্তু কেন মেহেদী হাসান মিরাজকে টি-20-তে কাজে লাগানো হচ্ছে না? যে যুক্তি দেখিয়ে শান্তকে টি-20-র ক্যাপ্টেন বানানো হয়েছে এটা কোনো যুক্তিই নয়। কারণ শান্ত শুধু ইদানিং যে পারফর্ম করতেছে না তা না, শান্ত টি-20-তে বরাবরই খারাপ ছিল। শান্তর না স্ট্রাইক রেট রয়েছে, না এভারেজ রয়েছে টি-20-তে। এমন একজন খেলোয়াড়কে ক্যাপ্টেন্সি দিয়েছে বোর্ড যে আমাদের অনেক সময় 10 জন খেলোয়াড় নিয়ে হাতে নামতে হয়, কারণ সে তো টি-20 মানেরই না। সে একটা দুইটা ম্যাচ তো খারাপ করেনি, যে কয়টা ম্যাচ খেলেছে সর্বমোট তার যে পরিসংখ্যান, না এভারেজ না স্ট্রাইক রেট কোনোটাই টি-20-র সঙ্গে যায় না। এখানে মেহেদী হাসান মিরাজ থাকতে পারত। মেহেদী হাসান মিরাজ 3-4-এ ব্যাটিং করতে নিয়মিত এবং বোলিংটা তো তার আছেই। তাহলে দেখেন কি ম্যাজিকের মতো কাজটা হয়। এবং বাংলাদেশকে টি-20-তে নেতৃত্ব দানের সবচেয়ে সঠিক ব্যক্তি হলো মেহেদী হাসান মিরাজ। তার মধ্যে ব্যাটিং করার সক্ষমতা রয়েছে, তার মধ্যে বোলিং করার সক্ষমতা রয়েছে, তার মধ্যে কনফিডেন্স রয়েছে, নেতৃত্ব গুণ রয়েছে। কোনটা নেই? এমন একটা রেডি প্রোডাক্টকে আমরা দূরে সরিয়ে রেখে এমন একটা খেলোয়াড়কে আমরা এনেছি, তাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। আমাদের হাতে এস্টাবলিশ প্লেয়ার রয়েছে তো, তাহলে এস্টাবলিশ একজন প্লেয়ারকে বাদ রেখে আমরা আরেকজনকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। মেহেদী হাসান মিরাজ টি-20 ফর্মেটে এক নাম্বার 1 সমাধান। সে যদি ক্যাপ্টেন হতে পারে, মেহেদী হাসান মিরাজ নিজেকে যদি টি-20-তে এস্টাবলিশ করতে পারে ক্যাপ্টেন হিসেবে, আমার মনে হয় যদূর ভবিষ্যতে বাংলাদেশের বাকি যে 2 ফর্মেট রয়েছে এটা নিয়েও চিন্তা করতে হবে না। মেহেদী হাসান মিরাজই সলিউশন হবে আগামী 2-3 বছরের মধ্যে। সুতরাং কেন মেহেদী হাসান মিরাজকে টি-20-তে সুযোগ দেওয়া হচ্ছে না, এটা একটা গবেষণার বিষয়। বিসিবি যত দ্রুত উপলব্ধি করতে পারবে এবং মেহেদী হাসান মিরাজের যে এনার্জি, যে কনফিডেন্স, যে স্কিল, এটা যত তাড়াতাড়ি প্রয়োগ ঘটাতে পারবে টি-20 ক্রিকেটে, ততই বাংলাদেশের জন্য মঙ্গল হবে। মেহেদী হাসান মিরাজ নাম্বার 1 চয়েস। যে খেলোয়াড়টিকে বোর্ড বাতিলের খাতায় রেখে দিয়েছে, এই খেলোয়াড়টি যদি উপযোগী জায়গায় ব্যবহৃত হয়, আমার মনে হয় এর চেয়ে ভালো প্রোডাক্ট বাংলাদেশের হাতে আর নেই। মেহেদী হাসান মিরাজই টি-20 প্রোডাক্ট এবং মেহেদী হাসানই হলো সেরা ক্যাপ্টেন। আপনারা মনে রাখিয়েন, যদি বোর্ড এটা করতে পারে 2-3 বছরের মধ্যেই মেহেদী হাসান মিরাজ 3 ফর্মেটেই ক্যাপ্টেন হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাইকে।